হালু, সেসব কথা বাদ, এখন তোর বিয়ের কথা বল। এখন তো চুপ থাকতে বলবি। নিজে অন্যের বোনের সাথে প্রেম করবে সেটা কমন, আর তোর বোন প্রেম করলে জ্বলে যায় মন না। শাফিন বলে। আরে ইয়ার, একটু থামবি? আমি তোদের বড়, ভুলে গেছিস? মিম বলে। তুমি বড়, তুমি এই প্রেমের উদ্বোধন করেছো, এবার সামলাও সবার প্রেম। রাইমা ফুপি এসে বলে। তোদের প্রেমালাপ বন্ধ হলে সবকটা খেতে আয়। এক একটা দামরা হয়ে গেছে, নিজেদের ভালো বোঝে না। প্রেম করে বিয়ে করতে হবে কেন রে? আমরা প্রেম করিনি তাই বলে কি আমাদের বিয়ে হয়নি? নাকি মন মতো জামাই পাইনি? মা, কি শুরু করলে তুমি? যাও, আমি ওদের নিয়ে আসছি। শাফিন, তোর জন্য সব কটা নষ্ট হয়েছে। তুই ভালো হলে ওরাও ভালো হতো। সব নষ্টের মূল তুই। বড় হয়েছি, এটাই সবচেয়ে বড় ভুল। এবার চুপচাপ ওদের নিয়ে খেতে আয়। মূল যেমন শাখা তো তেমনই হবে। ফুপি চলে যেতেই সবাই হাসতে হাসতে গড়াগড়ি খেতে লাগলো। প্রত্যেকবার এটাই হয়, যে ভুল করুক না কেন বকা লাস্টে গিয়ে শাফিনের মাথায় ওঠে। ডাক্তার আরাফাত আনানের একমাত্র পুত্র আহিয়ান আনান অভ্র। অভ্র নিজের বাবার মুখোমুখি বসে আছে। একটু দূরেই দিশা বেগম দাঁড়িয়ে আছে। দু বাপ বেটার মেজাজ খুবই ঠান্ডা, তাই ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। ডাক্তার আরাফাত শান্ত স্বরে বললেন, মেয়েটি কে? বাবা, অ্যাডভোকেট লিয়াকত হোসেন, নাম তো শুনেছ? তার মেয়ে আদিশা, আমাদের মেডিকেল কলেজের 3য় বর্ষের ছাত্রী। তা কতদিন ধরে এসব চলছে? বাবা, আমি ওকে ভালোবাসি, আমাদের মত চলাচলই নেই। তোমাকে বললাম, তুমি আমাকে তোমার ডিসিশন শোনাও। মেয়ে আমার পছন্দ, তবে শর্ত হলো কোনো রকম অভদ্র আচরণ আমি মানব না। এবারে বউ হলে এবারে রুলস ফলো করতে হবে। এটা বাড়ি, জেলখানা না। এখানে কিসের রুলস? আর হ্যাঁ, তোমার ক্যালকুলেশনে ভুল হচ্ছে। আলিশা যথেষ্ট ভদ্র মেয়ে, ওকে তোমার ভদ্রতা শেখাতে হবে না। কবে যেতে হবে আমাদের? যত দ্রুত সম্ভব। যাও, মেনে নিলাম, তবে মনে রেখো মানিয়ে কিন্তু তোমাদের নিতে হবে। তুমি ওকে আমার করে দাও, বাকি সব আমি বুঝে নেব। ওকে, তুমি রিল্যাক্স হও, আমি তাড়াতাড়ি তোমার বিয়ের ব্যবস্থা করব। অভ্র যাওয়ার আগে বলে গেল। বিশ্বাস করলাম, আমি জানি আমার বাবা কথার খেলাফ করে না। অভ্র চলে যেতেই দিশা বেগম নিজের হাজবেন্ডের দিকে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বলে, এত সহজে মেনে নিল? একমাত্র ছেলে, হাত ছাড়া তো করা যাবে না। আর মেয়ের ফ্যামিলি ভালো, সমস্যা তো নেই। আর দুজনে যেহেতু একই লাইনে, দুজনকে বুঝতে সুবিধা হবে। দেখো, ছেলের সাথে কোনো মাইন্ড গেম খেলো না। তুমি জানো তোমার ছেলে কেমন, একই রক্ত তোমাদের, তাই যা মুখে বলবে সেটাই করবে আশা করি। তুমি কি ভাবো আমি বাইরে যেসব কেস সলভ করি পরিবারে সেটাই করব? না মাই ডিয়ার ওয়াইফ, এখানে যা করার মন থেকে করব, চিন্তা করার কোনো কারণ নেই। তো একদিনের মধ্যে মেয়েকে দেখে আংটি বোতল করে রাখবো, তারপর বিয়ের ডেট ফিক্সড করে বিয়ে। শুভ কাজে দেরি না করাই ভালো, তুমি এত চিন্তা করো না। দিশা বেগম বললেন, মনে রেখো, ছেলে কিন্তু আমাদের একটাই, তাই ভেবে কাজ করবে। এমন কিছু করো না যাতে ছেলেটাকে হারাতে হয়। মানাফ বারবার আলিশার ছবি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। এর মধ্যেই হুমায়রা বলে, আসবো? আয় পেতনি। তুমি কোন মেয়েকে দেখে পাগল হয়ে গেলে? দেশে আসলে মাত্র কয়েকদিন আগে। কালকে দেখলে বুঝতে পারবি কোন মেয়ে। ভাইয়া, ভালো লাগার ভালোবাসা কিন্তু ভিন্ন জিনিস। কোনো জিনিস দেখলেই ভালো লাগে, কিন্তু ভালোবাসা তো সহজ না। সেটা তো থেকে আমি ভালো জানি। সর, বুড়িদের মতো জ্ঞান দিবি না। একটা কথা মনে রেখো, একটা ভুল ডিসিশন অনেকগুলো মানুষের জীবন এলোমেলো করে দিতে পারে, আর একটা সঠিক ডিসিশন সব এলোমেলো জিনিসকে গুছিয়ে নিতে পারে। বড্ড বড় হয়ে গেছিস, আর তুই কাল দেখলেই বুঝতে পারবি ভুল নাকি ঠিক। যাকে ভালোবেসেছি তাকেই বিয়ে করতে হবে, এমন তো কোনো নিয়ম নেই। আমি তো 1000 বছর পরেও বলতে পারবো, হ্যাঁ এই মানুষটাকে আমি ভালোবাসতাম। ঠিক তখন ভেতর থেকে আওয়াজ আসবে, এখনো তো বাসিস। তখন আমি অন্য কারো, সে অন্য কারো, কিন্তু আমার ভালোবাসাটা একান্ত আমার। তবুও ফিরবো না, তবুও ফেরাবো না। কিছু ভালোবাসায় দূরত্ব থাকাই শ্রেয়। অভ্র নিজের নিউজ ফিডে সদ্য আলিশার পোস্ট দেখে। কিছুক্ষণ তাকিয়ে রইল, খুব শান্ত মেজাজে একটা কমেন্ট করলো, ভুল থেকে যদি ভালো কিছু হয়
তবে সেরকম ভুল ক্ষমা করে জীবনটাকে নতুন রঙে রাঙিয়ে নেওয়া ভালো। হারিয়ে ফেলার আগেই ফিরিয়ে নিতে হয়। রাত বাজে 1টা। আলিশা অভ্রের কমেন্ট দেখে সাথে সাথে পোস্ট ডিলিট করে দিল। অভ্র হেসে বলে, তোমাকে আমার কাছে ফিরতেই হবে। আমি এতটাও লুজার না। দেখি তুমি কতটুকু উঠতে পারো। অভ্র ছাড়া আলিশার অন্য কোনো খাঁচা নেই। সবাই ঘুমিয়ে আছে। রাতে গভীরতার সাথে নিস্তব্ধতাও বাড়ছে। একাকিত্ব আর দুঃখগুলো মাথাচাড়া দিয়ে উঠছে। রাতের গভীরতা তারাই মাপতে পারে যারা রাতে ঘুমের পরিবর্তে বিরহ বয়ে বেড়ায়। জানালার পর্দা সরিয়ে গ্রিলে মাথা দিয়ে দূর আকাশের পানে তাকিয়ে থাকতে থাকতে অতীতের কিছু স্মৃতি ভেসে উঠল আলিশার চোখে। অভ্র আলিশা দুজনেই দিনের বেলায় ব্যস্ত। পড়ালেখা শেষ করে তাদের কথা বলা শুরু হতো 12টার পরে। বেশিরভাগ সময় আলিশা ঘুমিয়ে পড়ত। ওপাশ থেকে অভ্র টেক্সটের পরে টেক্সট করেই যেত। এপাশ থেকে কোনো উত্তর নেই। ঠিক এমন হলো আরেকদিনও। সেদিন অভ্র বলেছিল, যাই হোক আজ ঘুমাবে না। আলিশা চেষ্টা করেও ব্যর্থ। পরের দিন সকালবেলা যখন মেডিকেলে পৌঁছালো, অভ্র আলিশার সাথে রেগে একটু দূরত্ব বাড়িয়ে দিল। আলিশা দৌড়ে অভ্রের সামনে যেয়ে বলে, তুমি রাগটা কার সাথে করবে, আমার সাথে নাকি ঘুমের সাথে? আমার কোনো রাগ নেই। এই কথার মধ্যেই তো এক আকাশ রাগ, অভিমান, অভিযোগ লুকিয়ে আছে। এটা আর নতুন কি? আমাকে রেখে একজন ঠিক ঘুমিয়ে পড়ে। বিশ্বাস করো, আমি ঘুমের 1 সেকেন্ড আগেও জানি না আমি ঘুমিয়ে পড়বো। কিন্তু জানো, ঘুম ভাঙার পর আমার কতটা কষ্ট হয়, নিজের প্রতি রাগ হয়। এখন আমি কি করতে পারি? আমি বলবো না আর এমন হবে না, কারণ আমার প্রতি আমার বিশ্বাস থাকলেও ঘুমের প্রতি নেই। তাই মাঝে মাঝে আমি ঘুমিয়ে পড়লে রাগ না করে তুমিও ঘুমিয়ে পড়বা। কেউ কি বোঝে? সে চলে যাওয়ার পর আর চোখের পাতায় ঘুম ধরা দেয় না। আমাকে আরেকটু কম ভালোবাসবা। এত ভালোবাসলে আমার ভিতর ভয় তৈরি হয়। কিসের ভয়? তোমাকে হারিয়ে ফেলার ভয়। অভ্র আলিশার কপালে আলতো চুমু এঁকে দিয়ে বলে, আমি আছি, ভয় পেতে হবে না। আলিশা চোখের জলটুকু মুছে নিয়ে বলে, তুমি এই আছো অভ্র, আমি তোমাকে একটুও চাই না। চাই না আমি তোমায়। তোমাকে পেলে আমি নিজে হেরে যাব নিজের কাছে। কাঁদতে কাঁদতে শেষ রাতের দিকে ঘুমিয়ে পড়ল আলিশা। সকালবেলা সবার হইচই শুনে পিট পিট করে চোখ খুলে মোবাইল হাতে নিয়ে দেখে 12টা ছাড়িয়েছে। নাহার বেগম এসে বলছেন, তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নেয়, উনাদের আসার সময় হয়ে যাচ্ছে। আলিশা চোখ ডলতে ডলতে বলে, এই দুপুরবেলা কে আসে আম্মু? তোর এত কিছু বুঝতে হবে না, তাড়াতাড়ি রেডি হ। ওনারা এখানে এসে দুপুরে খাবার খাবেন, তাড়াতাড়ি কর। আর হ্যাঁ, ওই যে শাড়ি গহনা রেখে গেছি, রেডি হবি সুন্দর করে। কি শুরু করলাম আম্মু? আমার কি বিয়ে যে শাড়ি গহনা পরে রেডি হব? বেশি যদি বাড়াবাড়ি করো না, তাহলে আমি কিন্তু ছেলে পক্ষের সামনেই যাব না। এত কথা আমি শুনতে চাই না, যা বলছি তাই করবে। তাড়াতাড়ি রেডি হও। নাহার বেগম চলে যেতেই আলিশা বলে, বিয়েই করবো না, আবার শাড়ি পরে সংসেজে যাব নাকি? আলিশা উঠে ফ্রেশ হয়ে আসলো। ডাইনিং রুমে বসে নাস্তা নিয়ে নাস্তা করছে। মিম এসে বলল, তাড়াতাড়ি নাস্তা শেষ করে রুমে চল, ছেলের মা আর বোন চলে এসেছে। ছেলে আর ছেলের বাবা জুম্মার নামাজ পড়ে আসবে। আলিশা নাস্তার প্লেট নিয়ে রুমে চলে আসলো। রুমে এসে বলে, এটা এমন খ্যাত কেন সেটা বল। কে মেয়ে দেখতে এসে মেহমানদের মতো দুপুরের খাবার খায়? বাদ দে, যেমন ইচ্ছে হোক, তাতে তোর কি? বিয়ে তো আর করছিস না, এখন তাড়াতাড়ি শাড়ি পরে নে। মাথা খারাপ নাকি? আমি পরবো শাড়ি? তুই পরবি, কথা কম বল। যা বলছি তা কর। ডিম একদম বড় করি দেখাতে আসবি না। তুই মাত্র 1 বছর বড় আমার। আলু, তাড়াতাড়ি শাড়ি পরে নে, তারপর এদিকে শোন কানে কানে। ওয়াও, দারুণ আইডিয়া। ঠিক আছে, এক্ষুনি রেডি হচ্ছি। আলিশা ঝটপট রেডি হয়ে নিল। আয়নায় নিজেই নিজেকে দেখে বলে, हाय अलीशा, तुम्हें कोई हक नहीं बनता, तुम इतना खूबसूरत हो देखो। হুমায়রা আর দিশা বেগম এসেছেন বেশ অনেক সময় হলো। তাদের সামনে নানান রকমের নাস্তা। হুমায়রা বোর হচ্ছিল। মিম সবেমাত্র এসেছে অতিথিদের দেখতে। হুমায়রাকে দেখে বলে, তুই? মিমাপ্পি, তুমি এখানে? আমার বাসা, আমি থাকবো না। আয়, উঠে আয় এদিকে। হুমায়রা মিমের সাথে মিমের রুমে এসে আলিশাকে দেখে বলে, তুই এমন বসে দিছিস কেন? মিমি বলে, তোমার বেস্টি তোমার ভাবি হতে চলেছে। কি? আলিশা বলে, তার মানে তোর ভাই? এটা বলে উঠে এসে বলে, তুই তাকে আটকাতে পারলি না পেতনি? চুপ যা, আমি কি জানতাম নাকি তোকে দেখতে আসবে?
ভাইয়াকে জিজ্ঞেস করলাম, সে বলে সারপ্রাইজ। এবার বিয়ে ভাঙার দায়িত্ব